যুদ্ধের আগুন নেভেনি, কেবল ছাই চাপা পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে তা যে কোনো মুহূর্তে আবার জ্বলে উঠতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিলেন, একদিন পরেই আবার জানালেন আলোচনা চলছে। কিন্তু এই টালমাটাল পরিস্থিতিতে তেহরান হাত গুটিয়ে বসে নেই। চিন্তন প্রতিষ্ঠান জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি জানাচ্ছেন, এবারের যুদ্ধের ছক আগের বারের চেয়ে একেবারে আলাদা হবে। প্রথম দফায় ইরান ধীরে ধীরে গুটি সাজিয়েছিল, মাসের পর মাস ধরে টিকে থাকার কথা মাথায় রেখে ক্ষেপণাস্ত্রের মজুদ বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এবার ইরান মনে করছে লড়াই হবে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র, তাই সব শক্তি এক ঝটকায় ঢেলে দেওয়ার পরিকল্পনা। হামিদ রেজা বলছেন, নতুন করে যে কোনো লড়াই শুরু হলে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, শত্রুর হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিতে। ইরানের সবচেয়ে মারাত্মক অস্ত্র বন্দুক নয়, তেল। উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র, শোধনাগার ও বন্দরগুলো এই তিনটি শিয়ায় আঘাত করলেই বিশ্ব অর্থনীতির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এই প্রতিবেশীদের চাপে রেখেছে তেহরান। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ব্যাপক হলে এই দেশগুলো আর দর্শকের আসনে বসে থাকতে পারবে না, তারাও যুদ্ধে জড়িয়ে যাবে। আর সেটাই ইরানের চাল। উপসাগরীয় নেতারা এই আগুনে পুড়তে চান না বলেই এতদিন সংঘাত এড়িয়ে চলছেন। তাদের এই ভয়টুকুই এখন ইরানের হাতে সবচেয়ে বড় তাস। দুই সমুদ্রে দুই ফ্রন্ট। সমুদ্রপথ থেকে দুনিয়াকে দুই ভাগ করে দেওয়ার ক্ষমতা ইরানের আছে। একদিকে হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের মুখ, অন্যদিকে বাব আল মানদেব, লোহিত সাগরের গলা। এই দুটো সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলে যে বিপর্যয় নামবে তা সামলানো ট্রাম্পের পক্ষে কঠিন হয়ে যাবে। ইয়েমেনের হুথিরা বাব আল মানদেবের ঠিক পাশেই থাকে। ইরান সমর্থিত এই গোষ্ঠী নতুন যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার দিয়ে রেখেছে। তবে প্রথম দফার লড়াইয়ে তারা সতর্কতার সঙ্গে পা ফেলেছিল, কারণ তাদের অস্ত্রের মজুদ শেষের দিকে। তারপরও যুক্তরাষ্ট্র যদি একসঙ্গে দুটো সামুদ্রিক ফ্রন্টে মোকাবিলার চাপে পড়ে, তবে কৌশলগত সুবিধা ইরানের দিকে হেলে পড়বে। আমিরাতকে উটের যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি। ইরানের সরকার ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খারাতিয়ান এক পডকাস্টে বলে দিয়েছেন, আমাদের অবশ্যই আমিরাতকে উটে চড়ার যুগে ফিরিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজন হলে আবুধাবি দখল করব। কথাটা শুনতে অতিরঞ্জিত মনে হলেও আরব গালফ স্টেট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ আলী আল ফোনে সতর্ক করছেন, এই বক্তব্য ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ নেতাদের চিন্তার প্রতিফলন। কারণ হলো, মার্কিন ইসরায়েলে হামলার সময় আমিরাত ও সৌদি আরব নাকি গোপনে ইরানের বিরুদ্ধে সাহায্য করেছে। এই বিশ্বাস এখন তেহরানের অন্দরে শিকড় গেড়েছে। তাই উপসাগরীয় প্রতিবেশীরা এবার শুধু যুদ্ধের দর্শক নয়, সরাসরি লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে আছে। বিশ্বের তেলের শিরা কেটে দেওয়ার ক্ষমতা যার হাতে, সে দেশ সহজে হার মানে না। ইরান ঠিক এই বার্তাটাই এখন পৌঁছে দিতে চাইছে ওয়াশিংটনে। সময়ে যেন গলা টিপে ধরেছে বিশ্ব রাজনীতির, আর সেই চাপের মাঝখানে দাঁড়িয়ে দাবার বোর্ডের রাজা হয়ে নিজের চালটা দিয়েছে ইরান। কিন্তু সেই চাল দেখে মুখ গোমরা করে বসে আছে আমেরিকা। তাদের চোখে এই প্রস্তাব শুধু ধোঁয়া, আগুন নয়। তেহরানের নতুন প্রস্তাব এসেছে, কিন্তু ওয়াশিংটনের কাছে তা যেন কোনো শক্ত সমাধান নয়, কোনো দৃঢ় অঙ্গীকার নয়। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলছে, এতে নেই সংকটের মেরুদণ্ড ভাঙার মতো কিছু, নেই এমন কোনো প্রতিশ্রুতি যা যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে। অন্যদিকে ইরান যেন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন পাহাড়। চাপ আসছে, হুমকি আসছে, তবুও মাথা নত করছে না, বরং নিজের শর্তেই খেলতে চাইছে খেলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে এখনো চুক্তির স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নে বারবার ফাটল ধরাচ্ছে বাস্তবতা। ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বড় কোনো ছাড় দিতে নারাজ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রতিশ্রুতি নেই মজুদ হস্তান্তরের স্পষ্ট ঘোষণা। ফলে ট্রাম্প এখন দাঁড়িয়ে আছেন দোলাচলে, কলম নাকি বোমা। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠকের ডাক, সেটাই যেন আগুনে ঘি ঢালার মতো। কারণ এই বৈঠক শুধু আলোচনা নয়, যুদ্ধের ছায়াও বহন করছে। মার্কিন কর্মকর্তাদের কণ্ঠে শোনা যাচ্ছে কঠোর হুঁশিয়ারি, কথা না হলে বোমাই কথা বলবে। কিন্তু এখানেই গল্পে আসে মোড়। ইরান জানে যুদ্ধ মানেই শুধু ধ্বংস নয়, তা এক ধরনের মানসিক খেলা। তাই তারা প্রস্তাব দিয়েছে, কিন্তু পুরো দরজা খোলেনি। পারমাণবিক অস্ত্র না বানানোর আশ্বাস দিয়েছে, কিন্তু নিজের শক্তির মেরুদণ্ড ভাঙেনি। যেন বলছে, আমরা আলোচনায় আছি, কিন্তু মাথা নিচু করে নয়। এই কৌশলই ইরানকে আলাদা করে দেয়। তারা জানে কখন হাত বাড়াতে হয় আর কখন মুঠি শক্ত করতে হয়।
এদিকে মাঠের বাইরে আরেক খেলা চলছে। ইসরায়েলে একের পর এক মার্কিন কার্গো বিমান নামছে। জার্মান ঘাঁটি থেকে উড়ে আসে এসব বিমানে রয়েছে যুদ্ধের সরঞ্জাম। বাইরে থেকে দেখলে মনে হয় নীরব প্রস্তুতি, কিন্তু ভেতরে ভেতরে যেন ঝড় জমছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে এটা শুধু সরঞ্জাম পরিবহন নয়, বরং সম্ভাব্য যুদ্ধের প্রাক্কাল। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সরাসরি কিছু বলছে না, তবুও চোর পালালে বুদ্ধি বাড়ে পরিস্থিতি দেখে অনেকেই আঁচ করছে বড় কিছু ঘটতে পারে। তবে এই দাবার খেলায় ইরান যেন এক ধাপে গিয়ে, কারণ তারা শুধু প্রতিরক্ষা নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধেও পারদর্শী হয়ে উঠেছে। তারা জানে আমেরিকার সময় কম, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমীকরণ সব মিলিয়ে ট্রাম্পই হয়তো বেশি চাপে। তেহরান তাই বারবার ইঙ্গিত দিচ্ছে সময় তাদের পক্ষে। তারা তাড়াহুড়ো করছে না, বরং ধীরে হিসেব কষে এগোচ্ছে, যেন এক অভিজ্ঞ খেলোয়াড় যে জানে কখন আঘাত করতে হয়। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের দ্রুত পাল্টা প্রস্তাব আসা মানেই তারা ভয় পাচ্ছে, কিন্তু এই ভয় কি সত্যি, নাকি সেটাও কৌশলের অংশ? কারণ ইতিহাস বলছে ইরান সহজে পিছু হটার দেশ নয়। চাপ যতই বাড়ুক, তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখে। লোহা গরম থাকতেই আঘাত, এই নীতি তারা যেমন জানে, তেমনি জানে কখন ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হয়। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় ছিল আগুনের উপর বসে পাশা খেলার মতো, কিন্তু এবার যে চাল পড়েছে সেটা শুধু সাহসী নয়, অনেকের চোখে একেবারে বেপরোয়া। সংযুক্ত আরব আমিরাত, তেল চকচকে মরুর দেশ, ইরানের বেসামরিক অবকাঠামোয় সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুনিয়ার মানচিত্রে যে দেশটার অস্তিত্ব মাত্র 50 বছরের, সে এখন চোখ রাঙাচ্ছে হাজার বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে। বাঘের গায়ে হাত দেয়া আর যাই হোক বুদ্ধিমানের কাজ নয়। বিশ্লেষক রবার্ট ইনল্যাকিশ বলছেন আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি আর সহনশীলতার দেশ হিসেবে সাজিয়ে রাখলেও পর্দার আড়ালে সম্পূর্ণ অন্য খেলা চলছে। দুবাইয়ের কৃত্রিম স্কাই লাইনের মতোই কৃত্রিম এই ভাবমূর্তি। আবুধাবির শাসকরা বিশাল তেল সম্পদের জোরে একটা মুখোশ পড়েছেন, আর সেই মুখোশের পেছনে চলছে এক সুদূর প্রসারী কৌশলের বাস্তবায়ন। সেই কৌশলের নাম ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানকে কোণঠাসা করা। আমিরাতের সবচেয়ে চালাক চাল হলো নিজেকে একই সাথে নিরপেক্ষ ও ভুক্তভোগী দেখানো, আর ভেতরে ভেতরে সক্রিয় যোদ্ধার ভূমিকা পালন করা। একদিকে তারা বিশ্বমঞ্চে বলছে আমরা শান্তি চাই, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ একীভূত। এমনকি আমিরাতের মালিকানাধীন উইং লুং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ। দুমুখ সাপের মতো এই নীতি, একদিকে হাসি মুখ, আরেকদিকে বিষ দাঁত। ইরান ইসরায়েল দ্বন্দ্বেই থামেনি আমিরাত। লিবিয়া, ইয়েমেন, সুদান, 3টি দেশে ছায়াযুদ্ধে সক্রিয়ভাবে জড়িত আবুধাবি। সুদানের RSF বাহিনীকে মদত, ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা, সবকিছুর পেছনে একটাই লক্ষ্য, প্যান আরব ও প্যান ইসলামিক যে কোনো ঐক্যের মেরুদণ্ড ভেঙে দেয়া। মুসলিম ব্রাদারহুড বা ইসরায়েল আমেরিকার আধিপত্যকে যে কেউ চ্যালেঞ্জ করুক, আমিরাত তাদের বিরুদ্ধে। এটা লুকানো নীতি নয়, এটা আমিরাতের প্রকাশ্য এজেন্ডা। আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে শুধু নিজেরাই ইসরায়েলের সাথে চুক্তি করেনি, সুদান আর মরক্কোকেও সেই পথে টেনে এনেছে। এ যেন আগুনে তেল ঢালার প্রতিযোগিতায় নেমেছে আমিরাত, নিজের হাত পুড়বে কিনা সেই হিসাব না করে। চারপাশে তাকালে ছবিটা আরো স্পষ্ট হয়। ওমান সরাসরি না বলে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের মাটি ব্যবহার করা যাবে না। কাতার নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু আমিরাত তারা ইরানকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে উত্তেজনার আগুনে ফুঁ দিচ্ছে। লিটল স্পার্টা এই নামে নিজেদের ডাকতে ভালোবাসে আমিরাত। আঞ্চলিক পরাশক্তি হওয়ার স্বপ্ন তাদের, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাক অনেক। ইরান হলো এমন একটি দেশ যে দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেও টিকে আছে, যার হাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়, লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া। আমিরাতের তেলের কূপ আর পর্যটন শিল্প ইরানের একটি সফল পাল্টা আঘাত সইতে পারবে কিনা সেটা ভাববার বিষয়। বাঘের গায়ে হাত দিলে বাঘ ঘুরে দাঁড়ায়, সেই পুরনো সত্যটা আমিরাত ভুলে গেছে কিনা সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমিরাত কি শুধু ঘুঁটি চালছে, নাকি নিজেই ঘুঁটি হয়ে যাচ্ছে? সামনে আমেরিকা, পাশে ইসরায়েল, আর এখন জানা গেল যাকে প্রতিবেশী মনে করত সেই সংযুক্ত আরব আমিরাতও গোপনে পেছন থেকে ছুরি মেরেছে। 3 দিক থেকে আগুন। তবে ইরান মাথা নোয়ায়নি, ভাঙেনি, বরং বলছে আরও একবার আঘাত করলে আমরা পারমাণবিক অস্ত্রের দোরগোড়া পেরিয়ে যাব।
ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করেছে এক চাঞ্চল্যকর তথ্য। এপ্রিলের শুরুতে যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন, ঠিক সেই সময় সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালিয়েছে। বিশাল আগুন লেগেছে, কয়েক মাসের জন্য শোধনাগার বন্ধ হয়ে গেছে। আমিরাত স্বীকার করেনি, পেন্টাগন মন্তব্য করেনি, হোয়াইট হাউস চুপ। কিন্তু প্রমাণ কথা বলে। গবেষকরা ছবি শনাক্ত করেছেন ফরাসি মিরাজ যুদ্ধ বিমান এবং চীনা উইংলুং ড্রোন। এই দুটো অস্ত্রই আমিরাতের ভান্ডারে আছে, আর আমিরাতের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। অত্যাধুনিক F-16 নজরদারি ড্রোন, রসদ ব্যবস্থাপনা। একজন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বলেই দিয়েছেন, এত সক্ষম বিমান বাহিনী রেখে চুপ করে থাকবে কেন? ইরান ইতিমধ্যেই উপসাগরীয় দেশগুলোর ওপর চালিয়েছে ভয়ঙ্কর পাল্টা হামলা। শুধু UAEর দিকেই ছোড়া হয়েছে 2800 এর বেশি ক্ষেপণাস্ত্র আর ড্রোন। সংখ্যা শুনলেই বোঝা যায় এটা কোনো সতর্কবার্তা ছিল না, এটা ছিল সরাসরি চ্যালেঞ্জ। এখানে ইরান যেন সেই বাঘ যাকে কোণঠাসা করা হয়েছিল, আর সে এবার দাঁত নখ বের করে লড়াই নেমেছে। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে এই হামলাগুলো, যা UAEর অর্থনীতি, পর্যটন আর বিমান চলাচলকে কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এতটা আক্রমণাত্মক হলো? উত্তরটা লুকিয়ে আছে কৌশলে। যুদ্ধের শুরুতে উপসাগরীয় দেশগুলো বলেছিল তারা নিরপেক্ষ থাকবে, নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। কিন্তু বাস্তবের খেলায় দেখা গেল ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তারা কার্যত একপাশে দাঁড়িয়ে গেল। ইরান সেটা বুঝেছিল, আর তাই চোখের বদলে চোখ নীতিতে শুরু হয় পাল্টা আঘাত। ইরান চেয়েছিল একটা বার্তা দিতে, যে কেউ যদি তার বিরুদ্ধে যায় তাকে মূল্য দিতে হবে। এখানে ইরান উঠে আসে নায়কের আসনে, কারণ সামরিক শক্তির বিচারে UAE অনেক ছোট। কিন্তু তবুও যদি সত্যি তারা ইরানের মাটিতে হামলা চালিয়ে থাকে, তাহলে সেটা প্রমাণ করে ইরান এমন এক শক্তি যাকে সরাসরি মোকাবিলা করার সাহস খুব কম দেশেরই আছে। তাই যুদ্ধটা হচ্ছে ছায়ায়, পর্দার আড়ালে। বিশ্লেষকরা বলছেন এটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়। কারণ কোনো আরব দেশ সরাসরি ইরানে হামলা চালালে সেটা শুধু সামরিক ঘটনা নয়, এটা কূটনৈতিক ভূমিকম্প। ইরান এখন চেষ্টা করবে এই ফাটল আরো বড় করতে, আরব দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে। কারণ একত যেখানে শক্তি, বিভক্তি সেখানে দুর্বলতা। এই পুরনো সত্যটা ইরান খুব ভালো করেই জানে। আরেকটা রহস্যও সামনে এসেছে। মার্চ মাসে ইরানের আকাশে দেখা যায় অচেনা যুদ্ধ বিমান। পরে বিশ্লেষণে ধরা পড়ে সেগুলো মিরাজ ফাইটার জেট আর উইংলুং ড্রোন। এই দুই অস্ত্রই ব্যবহার করে আরব আমিরাত। বিদ্যুৎ চমকানোর মতো উঠে এসেছে এক প্রশ্ন, ইরান কি এবার সত্যিই পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে? ঘটনার শুরুটা বেশ নাটকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেয়া প্রস্তাবকে সরাসরি আবর্জনা বলে উড়িয়ে দিলেন। কূটনীতির টেবিলে যেখানে শব্দগুলো সাধারণত মেপে বলা হয়, সেখানে এই ভাষা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। আর ঠিক তখনই ইরানের ভেতর থেকে এলো এক বিস্ফোরক ইঙ্গিত। প্রয়োজনে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% পর্যন্ত নিয়ে যেতে পারে। এখানেই খেলার মোড় ঘুরে যায়, কারণ 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানেই তা অস্ত্র মানের। অর্থাৎ কথাটা সরাসরি না বললেও বার্তাটা পরিষ্কার, চাপ দিলে আমরা থামবো না, বরং আরো এগোবো। এটা যেন সেই পুরনো বাগধারা, পানিতে নামলে ভিজতেই হবে। ইরান জানিয়ে দিল যদি তাদের উপর আবার আঘাত আসে, তাহলে তারা আর পিছু হটার পথ দেখবে না। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইব্রাহিম রেজাই নামের এই কর্মকর্তা সামাজিক মাধ্যমে লিখেছেন, 90% সমৃদ্ধকরণ এখন একটি সম্ভাব্য বিকল্প এবং সংসদ সেটি পর্যালোচনা করবে। অর্থাৎ ইরান এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে দুই দিকেই আগুন, একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে সামরিক হুমকি। কিন্তু এই চাপে পড়ে তারা ভেঙে পড়ছে না, বরং আরো সংগঠিত হচ্ছে। এখানেই ইরান নায়ক, কারণ ইতিহাস বলে যে দেশ নিজের অবস্থান থেকে এক চুলো সরে না, তাকে সহজে দমানো যায় না। ইরান ঠিক সেটাই করছে। তাদের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব। এই বক্তব্য শুধু হুমকি নয়, এটা আত্মবিশ্বাসের প্রতিফলন। গালিবাফ আরো বলেন, শত্রুরা যদি ভুল হিসাব করে, তাহলে যুদ্ধক্ষেত্রে তার ভয়াবহ মূল্য দিতে হবে। কথাটা শুনতে যতটা সাধারণ, ভেতরে তার বার্তা ততটাই গভীর। চোখ রাঙালে ভয় পাই না, আঘাত করলে জবাব দেব। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কথা সামনে এনেছে। এই সক্ষমতা রাতারাতি তৈরি হয়নি। বছরের পর বছর আত্মনির্ভরতার মাধ্যমে গড়ে উঠেছে এই শক্তি, যেন নিজের হাতে গড়া ঢাল, যা ভাঙা সহজ নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই।
ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে বলেছে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না। এই অবস্থান নতুন নয়, কিন্তু এবার তার সঙ্গে যোগ হয়েছে সরাসরি সামরিক হুমকি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, অর্থাৎ যে কোনো সময় সেটি ভেঙে পড়তে পারে। ট্রাম্প নিজেও জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন এবং নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন। সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবার হামলা, এমনকি হরমুজ প্রণালীতে নৌ অভিযান জোরদার করা। এটা সেই প্রণালী যাকে বলা হয় বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন। কিন্তু এখানেই আবার ইরানের শক্তি ফুটে ওঠে, কারণ ইরান ইতিমধ্যেই হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ শক্ত করেছে। অর্থাৎ তারা শুধু প্রতিরক্ষায় নেই, আক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত। যেন দাবার বোর্ডে এমন এক খেলোয়াড় যে শুধু নিজের ঘুঁটি বাঁচায় না, প্রতিপক্ষের চালও আগেই বুঝে নেয়। গোয়েন্দার চোখে গোয়েন্দাগিরির ফাঁদ পাতা হয়, এই সত্য আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে মনিকা উইটের কাণ্ডে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনের কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার, অর্থাৎ যার কাজই ছিল শত্রুর চর ধরা, সেই মনিকা উইট নিজেই হয়ে গেলেন ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ। 2013 সালে তেহরানে পালিয়ে যাওয়ার 1 দশকেরও বেশি সময় পরে FBI এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করে তাকে খুঁজছে। কিন্তু এই খোঁজাখুঁজির পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ কাহিনী, কিভাবে ইরান নিজের শত্রুর ঘর থেকেই তুলে আনলো সবচেয়ে ধারালো অস্ত্র। মনিকা উইট কোনো সাধারণ কর্মকর্তা ছিলেন না। 2003 থেকে 2008 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের একাধিক অতি গুরুত্বপূর্ণ মিশনে তিনি দায়িত্ব পালন করেছেন। আমেরিকার গোয়েন্দা জগতের ভেতরের খবর, গোপন তথ্য সংগ্রহ পদ্ধতি, এজেন্টদের পরিচয় সবকিছুই ছিল তার নখ দর্পণে। এই মানুষটাকেই ইরান সুকৌশলে নিজেদের দলে টেনে নিয়েছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স 2019 সালে অভিযোগ করেছিলেন ইরান অত্যন্ত সুচিন্তিতভাবে মনিকাকে নিজেদের পক্ষে নিয়ে এসেছে। 2012 থেকে 2015 সালের মধ্যে তিনি ইরানি গোয়েন্দাদের সাথে লিপ্ত হন এবং আমেরিকার জাতীয় প্রতিরক্ষার সাথে সম্পর্কিত অতি গোপনীয় নথি ও তথ্য সরবরাহ করেন। শুধু তাই নয়, একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় ফাঁস করে দেন তিনি, যার ফলে সেই কর্মকর্তার জীবন সরাসরি হুমকির মুখে পড়ে। মনিকাকে ইরান যেভাবে কাজে লাগিয়েছে সেটাই তেহরানের কৌশলী মাথার সবচেয়ে বড় প্রমাণ। তেহরানে পালিয়ে যাওয়ার পর ইরানি কর্মকর্তারা তাকে বসিয়ে রাখেনি, ঘরবাড়ি দিয়েছে, কম্পিউটার সরঞ্জাম দিয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। শুধু একটাই শর্তে, কাজ চালিয়ে যাও। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ইরানের এই দক্ষতা চমকে দেওয়ার মতো। যখন পুরো পশ্চিমা দুনিয়া ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছিল, তখন তেহরান চুপচাপ শত্রুর ঘরের ভেতর থেকেই গড়ে তুলছিল নিজের প্রতিরক্ষার ঢাল। মনিকা উইট সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল পালক। আমেরিকার সবচেয়ে গোপনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ কর্মসূচি ফাঁস হয়ে গেছে তেহরানের কাছে। অর্থাৎ আমেরিকা কিভাবে ইরানের উপর নজর রাখে, কোথায় তার এজেন্ট আছে, কি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে, সবকিছুর মানচিত্র এখন তেহরানের হাতে। এই সুবিধা অর্থে কেনা যায় না, অস্ত্র দিয়ে জেতা যায় না, এটা পাওয়া যায় কেবল সঠিক মানুষকে সঠিক সময়ে পাশে পাওয়ার মাধ্যমে। 1 দশকেরও বেশি সময় পরে FBI এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করছে। ওয়াশিংটনে কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল ওয়াইরজবেকি বলছেন FBI তাকে ভুলে যায়নি, কিন্তু এই কথা বলতে বলতে স্পষ্ট হয়ে যাচ্ছে আসল সত্যি, FBI তাকে ধরতে পারছে না। ইরানের সংকটময় মুহূর্তে এই ঘোষণার সময়কাল কিন্তু কাকতালীয় নয়। মার্কিন ইসরায়েলি যুদ্ধের পর ইরানের ভেতরের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন হয়তো ওয়াশিংটন ভাবছে এই সুযোগে মনিকার কোনো তথ্য পাওয়া যাবে কিংবা ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করা যাবে। কিন্তু তেহরান এই চাল আগেই বুঝে নিয়েছে। মনিকার কোনো আইনজীবী আছেন কিনা তা এখন অস্পষ্ট, কারণ তার সেই প্রয়োজনও নেই। ইরানের ছত্রছায়ায় তিনি এখন নিরাপদ। আমেরিকার পুরস্কারের টাকা তার কাছে পৌঁছানোর কোনো পথ নেই। উপসাগরের বুকে যখন আগুন জ্বলছে, তখন কে মিত্র আর কে শত্রু সেই হিসাব মেলানো ভার। ইরানের প্রায় 3000 ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুবাই আর আবুধাবির আকাশ ছিঁড়ে পড়েছে। বন্দর, বিমানবন্দর, হোটেল, টাওয়ার কিছুই রেহাই পায়নি। সংযুক্ত আরব আমিরাত রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু সেই ঘর পোড়া মানুষ শুধু ছাই গুনে নিয়ে পাল্টে আঘাত করেছে, চুপিসারে, আড়ালে, কাউকে না জানিয়ে। এই হলো মধ্যপ্রাচ্যের আসল চেহারা।
ওয়াল স্ট্রিট জার্নাল পর্দা সরিয়ে দিয়েছে। রিপোর্ট বলছে সংযুক্ত আরব আমিরাতে এই যুদ্ধে নীরব দর্শক ছিল না, সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরানের মাটিতে। পশ্চিমা যুদ্ধ বিমান ও অত্যাধুনিক নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করে এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরের লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সেই হামলায় বিশাল আগুন লেগেছিল। শোধনাগারের বড় অংশ মাসের পর মাসের জন্য অকেজো হয়ে পড়েছে। আমিরাত একটিও কথা বলেনি, স্বীকার করেনি, অস্বীকারও করেনি। কিন্তু যে বিষয়টি আরও চমকে দেওয়ার মতো সেটি হলো এই হামলা হয়েছিল ঠিক সেই সময়ের কাছাকাছি যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন। একদিকে শান্তির কথা, অন্যদিকে লাভান দ্বীপে ধোঁয়া উঠছে। এই দুমুখ খেলার নাম আধুনিক কূটনীতি। মোহাম্মদ বিন জায়েদের হিসাব মেলেনি। ইরান যখন প্রথম আঘাত করে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সৌদি আরব ও কাতারকে একজোট করতে ছুটেছিলেন। তার হিসাব ছিল সহজ, উপসাগরীয় দেশগুলো একসঙ্গে দাঁড়ালে ইরান দুবার ভাববে, সবাই মিলে পাল্টা মারলে ইরানের ঘুম ছুটে যাবে। কিন্তু রিয়াদ নাকচ করে দিল। কাতার পিছিয়ে গেল, বাহরাইন ও কুয়েত সৌদি আরবের পথ ধরল। ওমান তো আগে থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকায়। কেউ কেউ মোহাম্মদ বিন জায়েদকে সরাসরি বলে দিয়েছে, এটা আমাদের যুদ্ধ নয়। আঘাতের পর আঘাত সামলে একা দাঁড়িয়ে থাকা আমিরাতের জন্য এই বার্তা ছিল কানে গরম সীসা ঢালার মতো। রিয়াদ আমিরাতের যৌথ হামলার প্রস্তাবকে উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে। তারা বেছে নিয়েছে শুধু প্রতিরক্ষামূলক অবস্থান, কূটনীতি ও ঢাল তলোয়ার নয়। এই কৌশলগত বিভেদ সৌদি আমিরাত সম্পর্কে আগে থেকে যে ফাটল ছিল তাকে ফাটিয়ে খাদে পরিণত করেছে। কাতার পরিস্থিতি আরো জটিল। রাশ লাফান গ্যাস টার্মিনালে ইরানের হামলার পর দোহায় ক্ষণিকের জন্য পাল্টা আঘাতের কথা ভাবা হয়েছিল, কিন্তু শেষমেশ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে সংঘর্ষ নয়, মধ্যস্থতা। তাদের এলএনজি রপ্তানি আর বিদেশি সামরিক ঘাঁটি ইরানের নিশানায়, তাই আগুনে ঘি না ঢালাই শ্রেয়। নেতানিয়াহুর গোপন সফর। এই যুদ্ধের আরেকটি অধ্যায় এখন সামনে এসেছে, যা এক বিস্ময়। অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। পর্দার আড়ালে ইসরায়েল ও আমিরাত যে কত গভীরে হাত মিলিয়েছে, এই তথ্যগুলো তারই ছবি আঁকছে। ইসরায়েল শুধু কূটনীতিই করেনি, আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে আমিরাতে। আব্রাহাম চুক্তির পর এটাই দুই দেশের সবচেয়ে বড় প্রত্যক্ষ প্রতিরক্ষা সহযোগিতা। এপ্রিলের শেষে আমিরাত সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকে বেরিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি থেকেও সরে আসার কথা ভাবছে আবুধাবি। 4 সপ্তাহের বেশি সময় ধরে ইরান সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষণ। কমপক্ষে 4টি শক্তি অবকাঠামো ধুলোয় মিশলেও কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আর রিয়াদ কি করলো? ইরানের রাষ্ট্রদূতকে একবার ডাকলো, উদ্বেগ প্রকাশ করলো, সংযম দেখাতে বলল সবাইকে, মানে আক্রমণকারী ও আক্রান্ত দুই পক্ষকে। যেন ঘরে আগুন লাগলে দমকলকে বলা হচ্ছে একটু আস্তে পানি ঢালো। এটা দুর্বলতা নয়, এটা রাজনৈতিক কাপুরুষতা। আর এই কাপুরুষতার মধ্যেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক জয়। 8 এপ্রিলের যুদ্ধবিরতির পরদিন সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 5টি উপসাগরীয় দেশে ফোন করলেন। কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও আরব আমিরাত। এই 5 দেশের প্রত্যেককে ইরান সপ্তাহের পর সপ্তাহ আঘাত করেছে। কেউ ফোন ধরল না, শুধু সৌদি আরব ছাড়া। যে দেশ সবচেয়ে বেশি মার খেয়েছে সেই আক্রমণকারীর ফোন তুলল। এর চেয়ে বড় নতজানু হওয়ার দৃশ্য আর কি হতে পারে? আরব আমিরাত কিন্তু ভিন্ন পথ নিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো, ইসরায়েলের আয়রন ডোম নিল, পাল্টা হামলা করলো, গোপনে হলো। আর সৌদি আরব বড় ভাই সেজে বসে রইল মাঝখানে, নিরপেক্ষ সালিশির ভূমিকায়, যেন সে আক্রান্ত নয়, বিচার। সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল এর পক্ষে যুক্তি সাজালেন। ইরানের সঙ্গে যুদ্ধে না গিয়ে মোহাম্মদ বিন সালমান আসলে ইসরায়েলের ফাঁদ এড়িয়েছেন। তার দাবি, যুদ্ধে জড়ালে ইসরায়েল একমাত্র শক্তি হিসেবে দাঁড়িয়ে যেত। ইরানের ক্ষমতার প্রতি এই নমনীয়তার পাশাপাশি ইসরায়েলের প্রতি সৌদি আরবের মনোভাব ক্রমে কঠোর হচ্ছে। সোমালিল্যান্ডে ইসরায়েল একজন অনাবাসিক রাষ্ট্রদূত নিযুক্ত করল। কূটনীতির ভাষায় এটা তুচ্ছ ঘটনা। রিয়াদ 13টি আরব ও ইসলামী দেশকে নিয়ে যৌথ নিন্দা জানালো। 2015 থেকে শুরু করে বছরের পর বছর সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল। 7 অক্টোবরের পরেও সৌদি কর্তারা বলছিলেন গাজা যুদ্ধ থামলেই স্বাভাবিকীকরণ হবে। কিন্তু 2025 সালের গ্রীষ্মে বদলে গেল দৃশ্যপট। সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সুর বদলালো। এখন দাবি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে কোনো কথাই নেই। যে দাবি রাজনৈতিকভাবে অসম্ভব, সেটাকে শর্ত বানানো মানে আলোচনার দরজাই বন্ধ করে দেয়া।
2026 সালের প্রথম প্রান্তিকে সৌদি বাজেট ঘাটতি রেকর্ড $34 বিলিয়ন। ভিশন 2030 অনেকটাই কাগজে স্বপ্ন হয়ে পড়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার পথ মিলছে না, কিন্তু ইরান এই পুরো সমীকরণে লাভবান। শত্রু যদি নিজেই বিভ্রান্ত হয়, নিজেই দ্বিধায় পড়ে, নিজেই সুযোগ ছেড়ে দেয়, তাহলে যুদ্ধ না করেও জেতা যায়। সৌদি আরবের এই দোদুল্যমান নীতি তেহরানের জন্য সোনায় সোহাগা। একদিকে হামলা করো, অন্যদিকে ফোন করো, রিয়াদ দুটোতেই সাড়া দেয়। সৌদি আরবের নেতৃত্ব এখন এমন বন্ধুর মুখোমুখি হতে ভয় পাচ্ছে ইরানের, ভয় পাচ্ছে নিজের দুর্বলতার আয়নার। আর সেই ভয়ের সুযোগ নিয়ে ইরান তার আঞ্চলিক দাপট পাকা করছে, একটি ক্ষেপণাস্ত্র না ছুড়ে শুধু ফোনের ওপারে থেকে। বাঘকে আহত করলে কি তাকে পঙ্গু করা যায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই ভুলটাই করল। বোমার পর বোমা, হামলার পর হামলা। তবু লৌহ মানব ইরান মাটিতে লুটিয়ে পড়েনি, বরং ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে আরো শক্তপোক্ত হয়ে। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের গোপন প্রতিবেদনই এখন সাক্ষ্য দিচ্ছে সেই অবিশ্বাস্য পুনরুত্থানের। ওয়াশিংটনের দরবারে বিজয়ের ঢাক বাজানো হয়েছিল বেশ জোরে সোরে। ডোনাল্ড ট্রাম্প বারবার মাইকে এসে ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাটির নিচে যে সত্য লুকিয়েছিল তা আর আড়ালে রইল না। নিউ ইয়র্ক টাইমস ফাঁস করে দিল সেই বিস্ফোরক তথ্য। চলতি মে মাসের গোড়ায় তৈরি মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন মূল্যায়নে স্পষ্ট লেখা আছে, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মজুতের প্রায় 90% এখন আংশিক বা পুরোপুরি সচল। হরমুজ প্রণালীর পাশে থাকা 33টি ঘাঁটির মধ্যে 30টি ইরানের মুঠোয়। সামগ্রিকভাবে যুদ্ধ শুরুর আগের তুলনায় 70% ক্ষেপণাস্ত্র মজুত ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র এখনো অক্ষত। এ যেন শত্রুর নিজের মুখেই পরাজয়ের স্বীকারোক্তি। গত 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল টানা কয়েক সপ্তাহ মার্কিন ও ইসরায়েলি বোমার আঘাতে ইরানের আকাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। বিশ্ব ভেবেছিল এবার বুঝি পারস্যের ঘোড়া মুখ থুবড়ে পড়ল, কিন্তু ইরান তখন মাটির নিচে নিজের শিকড় আরো গভীর করছিল। যুদ্ধকালে ইরান থেমে থাকেনি এক মুহূর্ত। পাল্টা হামলার পর পাল্টা হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে কমপক্ষে 100টি ধাপে আঘাত করেছে তেহরান। এক হাতে ঢাল, আরেক হাতে তলোয়ার, এটাই ইরানের যুদ্ধনীতি। এরপর যুদ্ধবিরতি এলো, কিন্তু ইরান বসে রইল না। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি তখন জানালেন এক চাঞ্চল্যকর কথা। যুদ্ধবিরতির সুযোগে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে। মানে হামলাকারীরা যতটা ক্ষতি করলো তার চেয়ে বেশি পুষিয়ে নিয়েছে ইরান। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি, এ প্রবাদ যেন ইরানের জন্যই তৈরি। তাক করা বন্দুক, টানা ঘোড়া। গত শনিবার মুসাভি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন পরিস্থিতি। ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন পারস্য উপসাগরে মার্কিন লক্ষ্যবস্তু ও শত্রু জাহাজের দিকে তাক করে রাখা আছে, শুধু অপেক্ষা একটি নির্দেশের। চূড়ান্ত আদেশ পেলেই বাহিনীগুলো ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথ, যেখান দিয়ে প্রবাহিত হয় বিশ্বের তেল সরবরাহের বিশাল অংশ। তার পাশে 30টি সক্রিয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে ইরান যেন দাঁড়িয়ে আছে দারোয়ানের মতো। এই প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতির কপালে যে বিপদ ঘনাবে সেটি ওয়াশিংটনও ভালো করে জানে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য এই গোয়েন্দা প্রতিবেদনকে নাকচ করার চেষ্টা করলেন। দাবি করলেন ইরান বুঝতে পারছে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। এমনকি যারা ইরানের শক্তি পুনরুদ্ধারের কথা বলছেন তাদের হয় বিভ্রান্ত, নয়তো আইআরজিসির মুখপাত্র বলে চিহ্নিত করলেন। কিন্তু এই যুক্তি খণ্ডন নিজেই খণ্ডিত, কারণ এই তথ্য কোনো ইরানি সূত্রের নয়। এ হলো মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের কথা। নিজের ঘরের আয়না যখন অন্য ছবি দেখাচ্ছে, তখন বাইরে সুন্দর মুখ দেখানো কঠিন। %90 এক সংখ্যায় দুনিয়া কাঁপালো তেহরান। সংখ্যাটা ছোট, মাত্র দুটো সংখ্যা, কিন্তু এই দুটো অঙ্ক উচ্চারণ করতেই ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে, তেল আবিবের বুক কেঁপে উঠেছে, আর বিশ্বের কূটনৈতিক মহলে পড়েছে ভূমিকম্পের ঢেউ। 90%। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই একটি পোস্টে লিখলেন, আবার হামলা হলে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। কথাটা যেন বাতাসে ছুড়ে দেয়া একটি জ্বলন্ত মশাল। 90% মানে কি? কেন এত ভয়? পরমাণু বিজ্ঞানের হিসাবে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে অস্ত্র মানের উপাদান। পারমাণবিক বোমা বানাতে এই মাত্রার বিশুদ্ধতা লাগে। 60% পর্যন্ত গেলে সীমিত মাত্রার ডার্টি বম্ব তৈরি সম্ভব, কিন্তু 90% পৌঁছালে সেটা আর ডার্টি বম্ব নয়, সেটা হিরোশিমার ভাষায় কথা বলে।
ইরানের হাতে এখনই রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজস্ব মূল্যায়ন বলছে, এই মজুদ যতক্ষণ আছে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর 60 থেকে 90% যাওয়া প্রযুক্তিগতভাবে মাত্র একটি ছোট পদক্ষেপ। সেই ছোট পদক্ষেপের হুমকিটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পের কারণ। চাপের জবাবে পাল্টা চাপ, তেহরানের পুরনো কৌশল, নতুন শক্তি। ঘটনার পটভূমিটা বোঝা দরকার। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটনে। সেই প্রস্তাবে ছিল একাধিক শর্ত: যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীতে সার্বভৌম কর্তৃত্ব, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হেজবুল্লাহ হুথি পপুলার মোবিলাইজেশন ফোর্সের ওপর হামলা বন্ধ। শর্তগুলো কঠিন, কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট। এগুলো দাবি নয়, ন্যূনতম প্রাপ্য। ট্রাম্প সেই প্রস্তাব ছুঁড়ে ফেললেন, ঘোষণা দিলেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। নেতানিয়াহু কানে কানে জানিয়ে দিলেন ইরানের শর্ত মানা যাবে না। ওয়াশিংটন ভেবেছিল চাপে পড়ে তেহরান নরম হবে। হিসাব উল্টো হলো। পরদিনই এলো পারমাণবিক হুঁশিয়ারি। ইরান বলল আবার হামলা হলে 90%। কূটনীতির ভাষায় বললে এটা পাল্টা চাপের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যা পারেনি, আলোচনার টেবিলে সেই কাজটাই করে দিল একটা সংখ্যা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা হয়তো চাপ সৃষ্টির কৌশল, বাস্তব প্রয়োগের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। কিন্তু প্রশ্নটা হলো, বাস্তব প্রয়োগ হোক বা না হোক, এই হুমকির মূল্য কি কম? যে দেশের হাতে আছে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম, যার পারমাণবিক স্থাপনাগুলো বোমায় পুরোপুরি ধ্বংস হয়নি, যে দেশের বিজ্ঞানীরা এই প্রযুক্তির দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, সেই দেশ যখন 90% কথা বলে, তখন সেটাকে নিছক ভাষণ ভাবলে বোকামি হবে। ট্রাম্প বলেছিলেন মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দাদের নিজস্ব মূল্যায়ন ভিন্ন কথা বলছে। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত থাকলে ক্ষমতা কমেনি বলেই তাদের মত। ইরানের পারমাণবিক হুমকির পাশাপাশি হরমুজ প্রণালীর প্রশ্নটাও ঘুরছে। বিশ্বের 1/5 তেল ও গ্যাস চলে এই পথে। ইরান সেই পথ বন্ধ রাখার ক্ষমতা রাখে, এটা এখন কারো অজানা নয়। যুদ্ধবিরতির শর্তে হরমুজে সার্বভৌম কর্তৃত্বের দাবি রেখেছে তেহরান। এটা শুধু সামরিক দাবি নয়, এটা অর্থনৈতিক অস্ত্র। বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট যার হাতে, তার দাবি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।